আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ। দেশের বিভিন্ন জেলায় এখন তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুড়িগ্রাম, সিলেট ও নোয়াখালীর চরাঞ্চল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসযজ্ঞ। হাজার হাজার মানুষ ঘরে ফিরলেও নেই মাথা গোঁজার ঠাঁই। নষ্ট হয়েছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। ডায়রিয়া ও চর্মরোগ সহ ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। সরকারি বেসরকারি ত্রাণ পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। বাড়িঘর পুনর্নির্মাণ ও দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি জোরালো পদক্ষেপের দাবি বানভাসী মানুষের। বন্যা পরবর্তী দুর্ভোগ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, বন্যা পরবর্তী রাঙামাটি কেমন দেখছেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন। মিতু, গত 2-3 ধরে রাঙ্গামাটিতে কিন্তু বৃষ্টিপাত কমে এসেছে। বৃষ্টিপাত কমে আসার কারণে রাঙ্গামাটির যে সমস্ত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখান থেকে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথেই কিন্তু মূলত ফুটে উঠছে এখানকার কত চিহ্ন। মানুষের বাড়িঘর, পুকুর এবং ফসলি ক্ষেত, রাস্তাঘাট ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন লোকজন সেই সমস্ত ক্ষয়ক্ষতি মেরামত করার জন্য কাজ করছে। ইতিমধ্যে রাঙ্গামাটিতে 2জন সরকারের প্রতিমন্ত্রী রাঙ্গামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তারা আশ্বস্ত করেছেন যে সমস্ত লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যথাযথ পুনর্বাসন করা হবে এবং যে সমস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো স্থায়ীভাবে যাতে টেকসইভাবে সংস্কার করা যায় সেই জন্য তারা যথাযথ উদ্যোগ নেবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে যে সমস্ত লোকজন আশ্রয় নিয়েছিল তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে বাড়িঘরে ফিরে গিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো ফাঁকাই রয়েছে। আরেকটি কথা বলে রাখি, রাঙ্গামাটির যে কাপ্তাই লেক রয়েছে, টানা বর্ষণের কারণে কিন্তু এখানে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে গেছে, যার কারণে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই জন্য জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়েছে তারা আগামীকাল শনিবার 16টি জলকপাট খোলার মাধ্যমে যে বাড়ন্ত পানি, সেই বাড়ন্ত পানি তারা খুলে দিবে। সার্বিক পরিস্থিতি যদি বলতে যাই তাহলে বলা চলে যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত লোকজন তারা এখন নতুন সংগ্রামে নেমেছে জীবনকে স্বাভাবিক করার জন্য। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সময় এই কথা বলেন তিনি। এরই মধ্যে ৭৫,০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই কার্যক্রম পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী জানান, ৭ লাখেরও বেশি মানুষ পানিবন্দী আছে। সরকার তাদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ সময় বীজ, সার সহ প্রয়োজনীয় সব সহায়তারও আশ্বাস দেন মন্ত্রী। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেই জন্য ওষুধ বিসুখ সব প্রস্তুত আছে এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। দেশজুড়ে টানা বৃষ্টি এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা সরাসরি প্রভাব পড়েছে বাজার দরে। বন্যা আর টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে নিত্যপণ্যের, আর তাতেই বাজারে দাম বেড়েছে অনেক পণ্যের, বিশেষ করে সবজির দাম কিছুটা চড়া। অন্যদিকে কিছুটা দাম বেড়েছে ব্রয়লার মুরগির, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। বাজারে পণ্যের দাম বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় চিনি, ভোজ্য তেল ও গমের আমদানি কমায় পণ্যের দামে তারতম্যের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ইতোমধ্যেই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় নিত্যপণ্যের দামে এসব পণ্যের বড় কোনো পরিবর্তন হয়নি।
দাম এখন তো তুলনামূলক ঠিক আছে, যেমন ব্রয়লারটা অনেক বেশি ছিল, এখন 180 টাকা চলে। শুধু বাড়তি দাম হচ্ছে চিনিগুড়া যেহেতু এক্সপোর্ট হচ্ছে এই জন্য একটু বাড়তি চলছে। চিনি আগে 100 টাকা বেচা হয়তো, এখন 105 টাকা বেচি। দেশি ডাউলের দামটা বাড়ছে। দেশি ডাউল আগে 130 টাকা 40 টাকা ছিল, এখন পাইকারি রেট 145 টাকা 50 টাকা বেচা হয় আমাদের। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। আশিক, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রতিক্রিয়া কি? কারওয়ান বাজারে আমরা আছি এবং এখানে নিত্যপণ্যের যে বিভিন্ন পণ্য আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দাম যাচাই করেছি এবং আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি নিত্যপণ্যের যে বিভিন্ন দাম সেগুলোর দামের মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নিত্যপণ্য আছে দামের তেমন পরিবর্তন না থাকলেও যে পোলাওয়ের চাল যেটা এই চালের দাম কিছুটা বেড়েছে। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে পোলাওয়ের যে চালগুলো আছে সেগুলো বিদেশে রপ্তানি করা হচ্ছে, এ কারণে দেশের বাজারে দাম বেড়ে গেছে। এবং অন্যান্য যেসব তেল ডাল থেকে শুরু করে যদি অন্যান্য লবণ এসব বিষয়ের কথা বলি দামের তেমন কোনো পরিবর্তন আসেনি। সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন ধরনের চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পণ্য যে ওঠানামা সেটি ব্যাহত ঘটলেও সবাই যেটা আশঙ্কা করছিল যে দামের একটা পরিবর্তন ঘটবে, বাট তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। তবে আমরা সকালে সবজি বাজারে যে দেখেছি যে সবজির দামে বড় ধরনের তারতম্য দেখা গিয়েছে এবং এই যে বিভিন্ন ধরনের সবজি আছে তার মধ্যে 100 টাকার নিচে আসলে সবজি পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এবং এই পর্যন্ত আমরা কারওয়ান বাজারে ঘুরে এতটুকুই জানতে পেরেছি এবং যারা ক্রেতা এবং বিক্রেতা বলছেন যে সরকার তাড়াতাড়ি এই বিষয়গুলো নজরে রাখবে, যে পণ্যের দাম সঠিক একটা পর্যায়ে নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন 2026 সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পৃথক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের অসুবিধা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবারে বিআরবি কেবল বিশ্বকাপের খবর। এবারে বিশ্বকাপে পুরো ফুটবল বিশ্বকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর একক ফুটবলার হিসেবে সবচেয়ে বড় বিস্ময় উপহার দিয়েছেন 39 বছর বয়সী লিওনেল মেসি। সেরা খেলোয়াড়দের পুরস্কার গোল্ডেন বল এবং সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট, দুটি পুরস্কারই কি এবার একসঙ্গে জিততে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা? ইংল্যান্ডের বিপক্ষে গোল না করেও ম্যাচের শেষ 10 মিনিটে দুটি অ্যাসিস্ট করে সেই সম্ভাবনাকেই আরও উজ্জ্বল করে তুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। বিশ্বকাপের ইতিহাসে মাত্র দুজন ফুটবলার একই আসরে জিতেছেন গোল্ডেন বল ও গোল্ডেন বুট। 1962 সালে ব্রাজিলের গারিঞ্চা এবং 1978 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মারিও কেম্পেস। এবার সেই বিরল কীর্তির অংশীদার হওয়ার সুযোগ তৈরি হয়েছে লিওনেল মেসির সামনে। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ড্রিবল, ওপেন প্লে থেকে সবচেয়ে বেশি সুযোগ সৃষ্টি, সবচেয়ে বেশি ক্রস ও থ্রু বল, প্রায় সব পরিসংখ্যানে শীর্ষে রয়েছেন মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সমান 8 গোল থাকলেও অ্যাসিস্ট বেশি থাকায় এগিয়ে আছেন মেসি। অন্যদিকে গোল্ডেন বলের হিসাব শুধু গোলের উপর নির্ভর করে না, পুরো টুর্নামেন্টে একজন ফুটবলারের সামগ্রিক প্রভাবই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই বিবেচনায় গোল, অ্যাসিস্ট, প্লেমেকিং, নেতৃত্ব সবকিছু মিলিয়ে আলবিসেলেস্তেদের প্রাণভ্রমরা লিওনেল মেসি এগিয়ে।
এখন সব চোখ স্পেনের বিপক্ষে মহারণে। ফাইনালে যদি মেসি আরও একটি ম্যাচজয়ী পারফরমেন্স উপহার দিতে পারেন, তাহলে গোল্ডেন বলের দৌড়ে তিনিই হয়ে উঠবেন পরিষ্কার ফেভারিট। অন্যদিকে আরেকটি গোল কিংবা আরেকটি অ্যাসিস্ট যোগ করতে পারলেই গোল্ডেন বুট জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হবে আর্জেন্টাইন মহাতারকার। মুমসাদ দিনুরি, RTV। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। করে নিয়ে আসার জন্য যেন তারা কথা বলেন, এবং সেটা প্রফেসর এমাজউদ্দিন সাহেব বাসাতেই হাইসিংদার সাহেব যেটা বললেন যে অনেকগুলো আমরা সভা করেছি, সেই সভায় আমরা সকলকে একত্রিত করে আমরা চেষ্টা করেছি বিভিন্ন বিবৃতি এবং সভার মধ্যে দিয়ে সেই কাজ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রফেসর ইমাজউদ্দিন সাহেব সত্যিকার অর্থেই একজন প্রকৃত গণতন্ত্র মানা মানুষ ছিলেন, লিবারেল ডেমোক্রেসির প্রবক্তা ছিলেন তিনি। একজন অসাধারণ রাষ্ট্রবিজ্ঞানী এবং একজন অসাধারণ দেশপ্রেমিক ছিলেন প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ সাহেব। আমরা যারা তার সংস্পর্শে এসেছিলাম, আমরা কখনোই তাকে ভুলতে পারবো না। আমাদেরও এখন অনেক বয়স হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগেই যেটা আমার মনে হলো যে প্রায় 6-7 বছর, 8 বছর না, কত বছর হলো, 6 বছর হলো তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। এবং আমরা যারা এখন প্রায় 80-র কাছাকাছি অথবা 80 অতিক্রম করছি, যেমন প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব করেছেন, আমরা খুব বেশি দিন আমরা কাজ করতে পারবো না বা এই পৃথিবীতে আমরা থাকবো না। কিন্তু আমরা একটা পৃথিবী দেখে যেতে চেয়েছিলাম যে একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ, একটা মানবিক একটা পৃথিবী। দুর্ভাগ্য আমাদের শেষ সময়ে আমরা আরও বেশি করে একটা অমানবিক পৃথিবী, একটা অশান্ত পৃথিবী, একটা অন্যায্য পৃথিবী আমরা দেখছি। আজকে গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে সেই অশান্তি ছাড়ার শান্তি কোথাও নেই। দেশের কথায় আসি, যে ইমাজউদ্দিন সাহেব যে দেশ দেখতে চেয়েছিলেন, আল্লাহর কাছে আল্লাহর অশেষ রহমত যে আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা 24শে জুলাই থেকে শুরু করে 5ই আগস্টের মধ্যে একটা রক্তাক্ত ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই সুযোগটা আমরা পেয়েছি। সেই সুযোগের পরে আমরা সবাই মিলে যে স্বপ্ন দেখছি, যে চিন্তা করছি যে আমরা একটা সত্যিকার একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেটিক একটা দেশ আমরা গড়ে তুলব। আমরা চেষ্টা করছি, আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি চেষ্টা করছেন এইভাবে দেশের মানুষকে তার কাছাকাছি চলে গিয়ে, তাদের সঙ্গে গিয়ে তাদেরকে উজ্জীবিত করে, ঠিক তার পিতার মতোই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মতোই মানুষকে সংগঠিত করে দেশকে নির্মাণ করবার কাজ করছেন। এবং সেই জন্যই তিনি। দর্শক, আপনারা দেখছিলেন প্রফেসর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের অংশবিশেষ। এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও স্বর্ণ পদকের পাশাপাশি তুলে দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং। ফিফার কোনো টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম চালু হচ্ছে এমন স্বীকৃতি। বিশ্বকাপ উপলক্ষে মোট 2026টি বিশেষ আংটি তৈরি করা হয়েছে, যা টুর্নামেন্টের বছরকে মাথায় রেখেই করা হয়। এর মধ্যে 30টি রিং যাবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের কাছে। এই আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে যুক্ত করা হবে চ্যাম্পিয়ন দলের নাম তথা নিজস্ব পরিচয়। প্রতিটি আংটি হবে আলাদাভাবে নম্বরযুক্ত, সংশ্লিষ্ট ব্যক্তির মাপ অনুযায়ী তৈরি এবং থাকবে সত্যতা নিশ্চিতকারী একটি সনদও। স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভেঞ্চিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সৌদি আরবের বিপক্ষে অঘটনের শিকার হওয়ার ম্যাচেও প্রধান রেফারির দায়িত্বে ছিলেন এই স্লোভেনিয়ান। 2010 সালে ফিফার আন্তর্জাতিক রেফারি স্বীকৃতি পাওয়ার পর থেকেই ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেন তিনি। ক্লাব ফুটবলে তার সাফল্যের তালিকায় রয়েছে 2022 সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং 2024 সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ। কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ পরিচালনার সুযোগ পান ভিনচিচ। সেখানে 2টি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। 2026 বিশ্বকাপে ইতোমধ্যে আরও 3টি ম্যাচ পরিচালনা করেছেন, ফলে
রোববারের ফাইনাল হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।